গত ক্লাসে হচ্ছে আমরা ওই ক্লাস 9-10-এ তোমার চলতরিৎ সম্পর্কে যা যা শিখছিলাম রিওয়াইন্ড করা হয়েছিল। সম্পূর্ণ না, বাট অনেকখানি। তো এখন গত ক্লাসে আমরা কিন্তু রেজিস্ট্যান্স জিনিসটা সম্পর্কে একটুখানি বলছিলাম যে রেজিস্ট্যান্স জিনিসটা হচ্ছে কোনো পরিবাহের মধ্য দিয়ে যদি তড়িৎ পরিবাহিত হয় বা তড়িৎ প্রবাহিত হয়, তখন তড়িৎ প্রবাহ মানে কি ইলেকট্রনের প্রবাহ। সো ইলেকট্রনের প্রবাহকে যেই ধর্মের জন্য তোমার আমাদের কি বলে পরিবাহী বাধা দেয়, ঠিক আছে, বা পরিবাহীর যে বাধাদানকারী ধর্ম, সে ধর্মটাকে বলা হচ্ছে তোমার রোধ। ঠিক আছে। তো এখন বিষয়টা হচ্ছে কি দেখো, আমাদের এই যে চলক তড়িৎ, আমরা সাধারণত বর্তনীতে যেই তার ইউজ করি সেটা হচ্ছে তোমার সুপরিবাহী, বা ওই তারটা দিয়ে তোমার অনেক ভালো তড়িৎ প্রবাহিত হয়। ঠিক আছে। তো তোমার যত ভালোই সুপরিবাহী হোক না কেন, তার রোধ কিন্তু থাকবে, স্বল্প মানের হইলেও কিন্তু রোধ থাকবে। ঠিক আছে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যে পরিবাহীটা সেটা হচ্ছে একটা ধাতব পদার্থ দিয়ে তৈরি। যেমন আমাদের ওই যে লাল লাল যে তোমরা তারগুলো দেখো, মানে পিতল এর কালারের, সেটা হচ্ছে তোমার কপার। ঠিক আছে, কপার। তো ওর হুম। মধ্যে কিন্তু কোটি কোটি পরমাণু আছে কপারের, এবং ইলেকট্রন যখন ফ্লো হবে তখন পরমাণুর হচ্ছে তোমার প্লাস প্লাস থাকে, কারণ ওই কপার যে পরমাণু সেটা থেকে ইলেকট্রন বের হয়, ইলেকট্রন বের হয়ে তোমার ওটা ধনাত্মক আয়ন হয় এবং মুক্ত ইলেকট্রন তোমার চারপাশে থাকে। আর এই মুক্ত ইলেকট্রনই তোমার প্রবাহ হয় এবং ওই হুম। প্রবাহের কারণে তোমার আমরা ইলেকট্রিসিটিটা পাই। আচ্ছা। তো দেখো, ওই দুইটা পরমাণুর মধ্যে একটা ফাঁকা জায়গা থাকে, তেমনি কোটি কোটি পরমাণুর মধ্যে অসংখ্য ফাঁকা জায়গা আছে। তো ওই তোমার ইলেকট্রন যখন ফ্লো হবে তখন কিন্তু এই ফাঁকা জায়গাগুলো কিন্তু তোমার যে ড্রেন আছে না, আমাদের ড্রেনের মতো না কিন্তু, যে এরকম একটা সোজা তোমার ড্রেন থাকবে, ওখান থেকে পানি একদম সুরসুর করে চলে যাবে, এরকম তো না। ঠিক আছে। তোমার স্পেস গুলো একটু ছড়ানো ছিটানো বা স্ক্যাটার্ড। ঠিক আছে, যার কারণে তোমার এই ইলেকট্রনের যে প্রবাহ সেটা বাধা পায়। ঠিক আছে। এরপরে ধরো তোমার এই যে অ্যাটম গুলো আছে, মানে আমাদের যে কপারের পরমাণুগুলো, সেগুলোর মধ্যে ইলেকট্রন আছে। তো ওই ইলেকট্রনের সাথে মুক্ত ইলেকট্রনের একটা বিকর্ষণ আছে। ঠিক আছে। তো এরকম সবকিছু মিলাই তোমার একটা বাধানকারী একটা ধর্ম থাকে। ঠিক আছে। তো এগুলো আমি কেন বলতেছি? এগুলো বলতেছি এই কারণে যে আমরা এখন রোধের পরিবর্তন সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে। যেমন তুমি একটা চিন্তা করো, এই যে আমার এখানে একটা কন্ডাক্টর আমি আঁকছি, এখানে কোটি কোটি কপারের পরমাণু আছে। তো নর্মালি মানে রুম টেম্পারেচার তো বুঝো, মানে সাধারণত আমাদের রুমে যে তাপমাত্রাটা থাকে সেটা হচ্ছে তোমার 25 থেকে 30-এর মধ্যে হয়, কিন্তু গ্রীষ্মকালে আরো বেশি হয়। যাই হোক, কথা হচ্ছে ধরো আমাদের নর্মাল যে টেম্পারেচার, ওই টেম্পারেচারে ওই কপার পরমাণুগুলা কিন্তু কাঁপতেছে, ঠিক না? ধাতব, আমরা জানি ধাতব যে বন্ধন সেটা কিরকম থাকে, এরকম ধাতব খণ্ড থাকে। এর মধ্যে তোমার যে আমাদের পরমাণুগুলা সেগুলো ধনাত্মক আয়ন থাকে, আর ওগুলোর মাঝখানে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, ঠিক না? তো বিষয়টা হচ্ছে কি দেখো, এগুলো কিন্তু খুব কাছাকাছি থাকে, কারণ এদের মধ্যে ঋণাত্মক এবং ধনাত্মকের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে, এবং এটার নাম কি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক না? যেহেতু এখানে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, তাই এখানে যে আন্তঃআণবিক যে আকর্ষণ বলটা সেটা কি অনেক স্ট্রং হয়, যার কারণে আমাদের যে কপার পরমাণুগুলো সেগুলো অনেক কাছাকাছি থাকে, এবং এদের মধ্যে আকর্ষণ বল কি থাকে বলতো, অনেক বেশি থাকে। তো যার কারণে কি হয়, এরা কাছাকাছি অবস্থান করে এবং কাঁপতে থাকে, মানে একটা কম্পন আছে। ঠিক না? ওই যে পরমাণুগুলোর মধ্যে একটা কি আছে বলতো, একটা কম্পন আছে। তো বিষয়টা হচ্ছে কি দেখো, তুমি যদি তোমার রুম টেম্পারেচার বাড়াও, বা তোমার যে পরিবাহীটা আছে সেটা যদি তুমি টেম্পারেচার বাড়াও, তাহলে কি হবে বলতো, তাপমাত্রা বাড়াইলে ওই তাপটা, হ্যাঁ, ওই তাপটা গ্রহণ করবে কে? তোমার এখানে যে কপার পরমাণুগুলো আছে সেগুলা, ঠিক না? তো তাপ গ্রহণ করার পর কি করবে, এদের কম্পনটা বাড়বে, ঠিক না? এদের কম্পনটা কি হবে বলতো, বাড়বে। তো এর মধ্যে ধরো অসংখ্য অসংখ্য কি আছে বলতো, অসংখ্য পরমাণু আছে, এবং পরমাণু গুলা যদি তোমার ভাইব্রেশন বাড়ে, ধরো এই যে আমাদের অ্যাটম গুলো এখানে ছিল, এগুলো ভাইব্রেশন যদি তোমার বাড়ে, তাহলে কি হবে বলতো, এগুলো আপ ডাউন এবং সাইডে এভাবে কি করবে, ভাইব্রেট করবে, ঠিক না? তো তোমার এই যে পরমাণুগুলা, এই পরমাণুগুলোর ভাইব্রেশন যদি বাড়ে, তাহলে মুক্ত ইলেকট্রন যখন এগুলার মাঝখান দিয়ে চলার চেষ্টা করবে, তখন কি ধাক্কা খাবে না বা সংঘর্ষ হবে না বলতো? এখানে কি হবে বলতো, সংঘর্ষ হবে বা কলিশন হবে, তাই তো? তো এই যে দেখো, তাপমাত্রা আমি যত বাড়াবো, ততই এই যে আমাদের কপার পরমাণুর কম্পন কি হবে, বাড়বে। ঠিক আছে, বা এগুলো এনার্জি বাড়বে, যার কারণে আমাদের মুক্ত ইলেকট্রন গুলো ফ্লো হওয়া পথে বাধা আরো কি হবে, বাড়বে। বুঝা গেছে আমার কথাটা? তার মানে এটাতে আমি কি বোঝাতে চাচ্ছি, আমি এটাতে বোঝাতে চাচ্ছি হচ্ছে টেম্পারেচার যত বাড়াবা, পরিবাহীর রোধ তত কি হবে, বাড়বে। আমার কথা বোঝা গেছে? এতক্ষণ যা যা বললাম
এটা এই জন্যই বললাম যাতে এটা তুমি মুখস্থ না করো, যাতে তুমি এটা ডিপলি বুঝো যে আসলে এখানে কি হচ্ছে, রোদ জিনিসটা কি এবং তাপমাত্রা বাড়লে কেন রোদ বাড়ে। ঠিক আছে, তার মানে আমরা বুঝলাম যে রোদ জিনিসটা কিন্তু কনস্ট্যান্ট না, তাপমাত্রার সাথে সাথে কিন্তু রোদ কি হয়, পরিবর্তিত হয়। ঠিক আছে, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, আমি এতক্ষণ যাকে নিয়ে আলোচনা করলাম সেটা কি ছিল বলতো, কন্ডাক্টর ছিল বা পরিবাহী ছিল। ঠিক আছে, কিন্তু অর্ধপরিবাহীর তোমরা নাম শুনছো, অর্ধপরিবাহী, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার তোমার হ্যাঁ, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আবার উল্টাটা হয়। এখন আমরা কথা বলবো সেমিকন্ডাক্টর নিয়ে। সেমিকন্ডাক্টরে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে তোমার জিনিসটা উল্টা, তাপমাত্রা বাড়াইলে রোদ কমে, আর তাপমাত্রা কমাইলে রোদ হচ্ছে বাড়ে। ঠিক আছে, এটার ব্যাখ্যা এখন তোমার লাগবে না, তোমরা যদি ইলেকট্রনিক্স পড়ো মানে ট্রিপলি নিয়ে পড়াশোনা করো তখন এগুলো নিয়ে আরো অনেক বেশি আলোচনা আছে, যাই হোক এগুলো এখন তোমার লাগবে না। জাস্ট মনে রাখো যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উল্টাটা হয়, আর পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে কি হবে, রোদটা কমে যাবে। ঠিক আছে, এখন দেখো তোমরা ক্লাস 9-10-এ অধ্যায় 6 যেটা আছে, ওই তাপমাত্রার একটা অধ্যায় ছিল না তোমাদের, তাপ ও তাপমাত্রা একটা অধ্যায় ছিল না, যে বস্তুর তাপীয় অবস্থা নামে একটা অধ্যায় ছিল। সেখানে তোমাদের মনে আছে যে ওই যে একটা দণ্ডকে তোমার তাপ দিয়ে তার দৈর্ঘ্য যদি বাড়ানো হয়, মানে যদি তোমার দণ্ডটা প্রসারিত হয়, তখন সেটার দৈর্ঘ্য প্রসারণ সহগ তোমরা পড়ছিলা না, আলফা ইকুয়ালস টু L2 মাইনাস L1 ডিভাইড বাই L1 ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, মনে আছে এটার কথা? মনে আছে ভাইয়ারা? আচ্ছা, তো এটার কি বলে, এটার বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তেমনি টেম্পারেচার বাড়াইলে রোধের কি হয়, তোমার কমে, মানে সহজ কথা টেম্পারেচারের সাথে রোধ পরিবর্তন হয়। সো রোধেরও এরকম একটা সহগ আছে বা কোএফিসিয়েন্ট আছে, ইংলিশে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট, বাংলায় বলা হচ্ছে এটাকে তোমার রোধের উষ্ণতা সহগ, মানে রেজিস্ট্যান্সের কোএফিসিয়েন্ট। ঠিক আছে, তো এই সূত্রটা একটু আগে যে আমরা বললাম দৈর্ঘ্য প্রসারণ সহগের যে সূত্রটা, আলফা ইকুয়ালস টু L1, নিচে হচ্ছে তোমার থিটা টু মাইনাস থিটা ওয়ান, আর উপরে হচ্ছে L2 মাইনাস L1, এটার মতো আছে না হুবহু, দেখতে একদম সেম হুবহু, এবং এটার নামও আলফা। রোধের যে তোমার রোধের যে উষ্ণতা সহগ, রোধের উষ্ণতা সহগেরও আলফা দিয়ে প্রকাশ করে, বুঝছো? খালি ডিফারেন্স হচ্ছে যে উপরে এখানে এল আছে, এল এর জায়গায় এখানে হবে আর, এল এর জায়গায় এখানে কি হবে, আর হবে, R2 মাইনাস R1, নিচে হবে R1 ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, আর হচ্ছে তোমার নর্মালি এই যে আর ওয়ানটা থাকে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, মানে হচ্ছে এই থিটা ওয়ানটা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, 0 ডিগ্রি সেলসিয়াস, আর 0 ডিগ্রি সেলসিয়াসে যে আর ওয়ান, ওটার নাম দেওয়া হয়েছে তোমার R0, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে, মানে যেহেতু থিটা ওয়ান তাপমাত্রায় রোধ ছিল আর ওয়ান, আর থিটা টু তাপমাত্রায় রোধ হবে কত, আর টু। যেহেতু আমরা থিটা ওয়ান 0 ডিগ্রি সেলসিয়াস ধরি আমরা মানে ম্যাক্সিমাম কেসে, তাই আর ওয়ানের জায়গায় কি লেখা হয়, আর নট লেখা হয়। ঠিক আছে, আর থিটা টু এর মান যদি আমরা শুধু থিটা ধরি, তাহলে আর টু কে ধরা হয়েছে তোমার আর থিটা। বুঝা গেছে? জাস্ট নোটেশন, মানে জাস্ট ওয়ান এর জায়গায় জিরো আর টু এর জায়গায় থিটা। ক্লিয়ার, আমার কথা বোঝা গেছে? বুঝতে পারছো? তা আমি যদি এগুলা বসাই, বসালে কি হবে বলতো, বসালে হবে হচ্ছে আলফা ইকুয়ালস টু আর থিটা মাইনাস আর 0, নিচে হবে কি আর 0 ইন্টু থিটা মাইনাস 0 ডিগ্রি, কারণ আমার থিটা ওয়ান এখন কত ধরছি, আমরা 0 ধরছি। So আমাদের সূত্রটা কি দাঁড়াবে, আর 0 থিটা, উপরে হচ্ছে আর থিটা মাইনাস আর 0। কথা হচ্ছে এভাবে 0 থিটা এভাবে ধরার কোনো দরকার নাই। প্রথমে আমি তোমাকে যেটা বলছি আর টু মাইনাস আর ওয়ান ডিভাইড বাই আর ওয়ান ইন্টু থিটা টু মাইনাস থিটা ওয়ান, এটা দিয়ে করলেই হবে। ঠিক আছে, জাস্ট বইয়ে এইভাবে দেওয়া আছে তাই আমি তোমাকে এভাবে বুঝাই দিলাম, কারণ আমার বলবো যে ভাই বইয়ে তো দেওয়া অন্য কিছু। ঠিক আছে, এটা বুঝাই দিলাম এই জন্য যাতে বইয়েরটা বুঝো। ক্লিয়ার আমার কথাটা? এবার এইটা তাহলে এটার নাম কি বলতো, এটার নাম হচ্ছে রোধের উষ্ণতা সহগ। উষ্ণতা কেন নাম দিছি, কারণ আমরা রোধের যে চেঞ্জটা সেটা তাপমাত্রার সাপেক্ষে আমরা হিসাব করতেছি। ঠিক আছে, তো এই হচ্ছে রোধের উষ্ণতা সহগ। তো তোমাকে যদি তোমার টেম্পারেচার চেঞ্জ দিয়ে দেয় এবং রোধ কত ছিল এবং এখন কত সেটা বের করতে বলে, তখন তুমি এই সূত্রটা ইউজ করবা। পারবা না? এমন কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এমসিকিউ বা গ নাম্বারে আসতে পারে। আচ্ছা, এবার হচ্ছে বলতো এই রোধের উষ্ণতা সহগের এককটা কি হইতে পারে। একক বের করার জন্য কি করতে হয় বলতো, সূত্রের বাকি সবার একক বসাই দিতে হয়। উপরে তোমার ছিল আর টু মাইনাস আর ওয়ান, অবশ্যই রোধের বিয়োগফল রোধই হবে, আর রোধের একক কি, ওহম। ওহম, আর নিচেও রোধ আছে তার মানে ওইটারও কি একক, ওহম।
আর নিচে কি ছিল তোমার থিটা ছিল, এবং থিটার একক কি এসআই একক কেলভিন, তাপমাত্রা এসআই একক কি কেলভিন। তাহলে দেখো ওহম ওহম কাটাকাটি, তার মানে 1/কেলভিন। সো উপরে নিয়ে আসো, তাহলে কেলভিন ইনভার্স 1 হয়ে যাবে, পার কেলভিন হয়ে যাবে। সো আলফার একক কি, আলফার একক হচ্ছে পার কেলভিন। মানে রোধের উষ্ণতা যদি তোমার এমসিকিউ আসে বা জ্ঞানমূলক আসে যে রোধের উষ্ণতা সহগ এর একক কি, তখন তুমি কি বলবা, কেলভিন ইনভার্স 1, ঠিক আছে। অথবা অথবা পার ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো, অথবা পার ডিগ্রি সেলসিয়াসও বলতে পারো। একটা হচ্ছে এসআই একক আর একটা হচ্ছে সিজিএস একক, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে কথা, ঠিক আছে। আচ্ছা, বইয়ের থেকে তোমরা এই টপিকটা পড়ে নিও, আমি যেটা পড়ছি সেটাই। এই ছিল তোমার রোধের উষ্ণতা সহগ বা তাপমাত্রার সাথে রোধের যে সম্পর্কটা সেটা। তো দেখছো আমরা যে গতকাল ওহমের সূত্র পড়ছিলাম, এই জন্যই ওহমের সূত্রের প্রথমেই বলে নেওয়া হয়েছে যে স্থির তাপমাত্রায় তড়িৎ প্রবাহ বিভব পার্থক্যের সমানুপাতিক। কারণ তোমার তাপমাত্রা যদি ফিক্স না হয় তাহলে কিন্তু সমানুপাতিক হবে না, ঠিক আছে। তাপমাত্রার সাথে সাথে সবকিছু উলট পালট হয়ে যাবে, বুঝা গেছে। এই জন্য ওহমের সূত্রে রোধটা কি ধরা হচ্ছে, রোধটা কনস্ট্যান্ট ধরা হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই ছিল তোমার রোধের উষ্ণতা সহগ। দেখো, তো আমরা রোধের উষ্ণতা সহগ তো শিখলাম, মানে টেম্পারেচারের সাথে রোধের কি পরিবর্তন হয় সেটা আমরা শিখছি। বাট বিজ্ঞানী জুল, জুলের নাম তো শুনছো অবশ্যই, কাজের একক জুল। বিজ্ঞানী জুল হচ্ছে তোমার এই টেম্পারেচার বা তাপ দিলে তোমার কারেন্ট, তারপরে রোদ, তারপরে তোমার কত সময় পর কত কিছু, মানে সবকিছু, মানে রোদের সাথে বাকি কারেন্টের যা যা আছে রাশি, প্রত্যেকটার পরিবর্তন সে লক্ষ্য করছে এবং বের করছে যে সম্পর্কটা আসলে কি। যেমন, আর এই সম্পর্কটাই বলা হয় তোমার জুলের তাপীয় ক্রিয়ার সূত্র, ইংলিশে বলে জুলস হিটিং এফেক্ট ল, ঠিক আছে। মানে সম্পর্ক আর কি, তুমি তাপ দিবা, তাপ দেওয়ার ফলে তোমার কারেন্ট, রেজিস্ট্যান্স এগুলোর মধ্যে কি কি চেঞ্জ আসবে, ঠিক আছে। তো বিজ্ঞানী জুল সে এক্সপেরিমেন্ট করে দেখছে যে তাপ যত বাড়াবা, ঠিক আছে, তড়িৎ প্রবাহ তার বর্গের সমানুপাতিক হারে বাড়বে। বুঝা গেছে? মানে তাপের সাথে তড়িৎ প্রবাহের সম্পর্ক হচ্ছে বর্গের সমানুপাতিক। ক্লিয়ার? মানে এই কথাটা আমি মনে হয় উল্টা বলছি একটু। এটা হচ্ছে কি, যে তুমি তড়িৎ প্রবাহ যদি বাড়াও তাহলে কি হবে, তাপ বাড়বে। তো তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক হারে আসলে তাপ বাড়বে। আমি একটু আগে উল্টা বলছি, ঠিক আছে। এটা হবে তোমার কি, তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক ভাবে তোমার তাপটাও বাড়বে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, দেখো তোমরা হয়তো দেখছো যে ফোনকে চার্জ করলে গরম হয়ে যায়, এরপরে তোমার মাল্টিপ্লাগ তোমার অনেক হিটেড থাকে, বা সহজ কথা যে যেই এলিমেন্ট দিয়ে কোনো কন্ডাক্টর হোক বা যে কোনো কিছু হোক, তড়িৎ প্রবাহ হলে সেখানে তাপ উৎপন্ন হবে, ঠিক আছে। কারণ কি, ইলেকট্রন ফ্লো হয়, আর ইলেকট্রন ফ্লো হওয়ার সময় অনেক কলিশন হয়, মানে সংঘর্ষ হয়, ঠিক আছে। ইলেকট্রনের সাথে পরমাণুর অনেক সংঘর্ষ হয়, যার কারণে এখানে হিট প্রডিউস হয়, ঠিক আছে। তো এই যে তোমার তাপটা উৎপন্ন হচ্ছে, সেটা সম্পর্ক হচ্ছে H is directly proportional to I স্কয়ার। শেষ। এবার হচ্ছে তাপের সাথে রোধের কি সম্পর্ক। তাপের সাথে রোধের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, ঠিক আছে। তোমার রোধ যত বেশি হবে তাপ তত বেশি হবে, এটা সমানুপাতিক হারে আর কি। যে তোমার H সমানুপাতিক আর, মানে রোধ যত বেশি তাপ তত বেশি উৎপন্ন হবে, স্বাভাবিক, ঠিক না। বাধা যত বেশি হবে কলিশন তত বেশি হবে, এবং কলিশন যত বেশি হবে হিট তত বেশি হবে, ঠিক না। এটা তো আমার কমন সেন্সই আমরা বুঝতে পারি, মানে একটু আগে যা পড়ছি আমরা রোধ সম্পর্কে, সেটা দিয়ে কিন্তু আমরা এটা বুঝতে পারি যে H সমানুপাতিক কি হবে, আর হবে। ক্লিয়ার? তাহলে আমরা সম্পর্ক শিখছি কয়টা সম্পর্ক, দুইটা সম্পর্ক শিখছি, ঠিক আছে। আর একটা কমন সেন্স, সেটা হচ্ছে দেখো, তুমি যত সময় ধরে তুমি কারেন্ট ফ্লো করাবা, ধরো তুমি ফোন যদি অনেক বেশিক্ষণ চার্জে দিয়ে রাখো, তাহলে কি, যতক্ষণ তুমি চার্জে দিয়ে রাখবা গরম কি তত বেশি হবে, ঠিক না। তার মানে হচ্ছে হিট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টাইম, মানে যত বেশিক্ষণ তুমি কারেন্ট ফ্লো করাবা তত বেশি তোমার তাপ উৎপন্ন হবে। তো এই ছিল তোমার তিনটা সম্পর্ক, ঠিক আছে। এইচ এর সাথে আই স্কয়ার সমানুপাতিক, আর আর হচ্ছে সমানুপাতিক, আর টি সমানুপাতিক। তো তিনটা সম্পর্ক যদি আমি একসাথে লিখি, একসাথে লিখলে কি হবে বলতো, একসাথে লিখলে হবে এইচ সমানুপাতিক আই স্কয়ার আর টি, ঠিক না। আমরা তিনটাকে কম্বাইন করে লিখছি যে এইচ সমানুপাতিক কি হবে, এইচ সমানুপাতিক হবে তোমার আই স্কয়ার ইন্টু আর টি। আর যদি আমরা সমানুপাতিক চিহ্ন উঠে সমান আনতে চাই, একটা কি লাগবে, একটা সমানুপাতিক ধ্রুবক লাগবে কে, ঠিক আছে। সো কে ইন্টু আর আর টি হবে, মানে আই স্কয়ার আর টি হবে।
আর কে এর ভ্যালু আমরা যদি 1 ধরি তাহলে আমাদের সূত্রে কি চলে আসবে, একটা সূত্র চলে আসবে যে তাপের সাথে তড়িৎ প্রবাহ, রোধ এবং সময়ের একটা সূত্র চলে আসবে। সেই সূত্রটা কি বলতো? সূত্রটা হচ্ছে H ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। সো এটা এমসিকিউ এবং সৃজনশীলের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? যে তোমাকে বলবে যে এরকম একটা কেটলি, ধরো যে ইলেকট্রিক কেটলি আছে, তারপরে তোমার ইলেকট্রিক চুলা এখন আছে, ঠিক না? তো তোমার ইলেকট্রিক কেটলির তুমি যদি কারেন্টের মান জানো, রেজিস্ট্যান্সের মান জানো, এবং তুমি যদি সময়টা হিসাব করে বসায় দাও, তাহলে তুমি কতটুকু হিট ওখানে প্রডিউস হচ্ছে তুমি এটা বের করতে পারবা। বা কতটুকু হিট প্রডিউস হচ্ছে ওটা তুমি জানলে, রেজিস্ট্যান্স জানলে, টি জানলে, তুমি আই বের করতে পারবা। বুঝতে পারছো? এটা একটা সম্পর্ক, ঠিক আছে? তাপের সাথে কারেন্ট মানে আই, আর টি এর সম্পর্ক। বুঝতে পারছো? এটা সূত্র কিন্তু হয়ে গেছে নতুন। এ হচ্ছে তোমার এইচ। আর এইচটা কি? এইচটা হচ্ছে তোমার তাপ। এইচ অবশ্যই কি? তাপ। মানে হিটকে আমরা এখানে এইচ দিয়ে প্রকাশ করতেছি। আর অবশ্যই তাপের একক কি বলতো? তাপের এসআই একক হচ্ছে জুল, ঠিক না? তাপের এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, তো এটা ছিল তোমার জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। তো এবার আমরা একটা টপিক দেখব, সেটা হচ্ছে তোমার তাপের যান্ত্রিক সমতা। এটাকে ইংলিশে বলে, বাংলা লিখতে আমার কাছে ভালো লাগে না, মানে ঝামেলা লাগে, কঠিন লাগে, তাই আমি ইংলিশে লিখতেছি। এটাকে তোমার বলে মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট, ঠিক আছে? মেকানিক্যাল ইকুইভ্যালেন্ট অফ হিট। ইকুইভ্যালেন্ট মানে কি? সমতা। আর হিট মানে তাপ। আর মেকানিক্যাল মানে যান্ত্রিক। সহজ কথা এটা বাংলা হচ্ছে তাপের যান্ত্রিক সমতা। আর তাপের যান্ত্রিক সমতাকে তোমার জে দিয়ে প্রকাশ করা হয়, ঠিক আছে? জুলের একক কি? জে। এটা কিন্তু ওই জে না, এটা হচ্ছে তাপের যান্ত্রিক সমতাকে আবার কি জে দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? মানে বিষয়টা হচ্ছে কি, তোমার ওই যে, তোমরা তো জানোই যে আমেরিকা আর ইংল্যান্ড বা ব্রিটিশ এদের মধ্যে অনেক কিছুর মধ্যে তোমার ডিফারেন্স আছে, ঠিক না? যেমন স্পেলিং বলো, উচ্চারণ বলো, অ্যাকসেন্ট বলো, তেমনি ইউনিটেও কিন্তু অনেক ঝামেলা আছে। যেমন তাপের ব্রিটিশ ইউনিট হচ্ছে তোমার ক্যালোরি, ঠিক আছে? বাট আমেরিকান ইউনিট হচ্ছে জুল। তো আমেরিকানটাই তোমার এসআই, ঠিক আছে? তো এই যে দুটোর মধ্যে সম্পর্ক, না এগুলো সমস্যা নেই, কারণ হচ্ছে কি ম্যাক্সিমাম জিনিসই তোমার এসআই এককই ইউজ করা হয়, ঠিক আছে? তোমাকে বলে দিবে, মানে তুমি দেখেই বুঝবা। যেটা হচ্ছে তোমার ক্যালোরি, ওটা হচ্ছে তোমার ব্রিটিশ একক। আর যেটা জুল, ওটা হচ্ছে তোমার আমেরিকান একক। মানে তোমাকে জানতে হবে আর কি। বুঝতে পারছো? আর এই জন্যই তোমার, হ্যাঁ, হ্যাঁ, এই জন্যই তো তুমি একটা দেশে তুমি যদি অ্যাপ্লাই করতে চাও, তখন তোমার ওই দেশের সবকিছু আগের থেকে নলেজ নিয়ে পড়াশোনাটা ওইভাবে এবং প্রিপারেশনটা ওইভাবে সেট করে নিয়ে যেতে হবে, কিছু করার নাই। আর এগুলো তো সায়েন্সের জিনিস, তুমি আগের থেকে শিখবা। বাট মেইনলি ঝামেলাটা হচ্ছে ইংলিশ। এবং একটা সিভি লিখবা তুমি, অ্যাপ্লাই যে করবো ওইখানেও অনেক আলাদা আলাদা নিয়ম আছে ব্রিটিশ এবং আমেরিকা, ঠিক আছে? যাই হোক, তো কথা হচ্ছে যে আমরা এখন এই তাপের যান্ত্রিক সমতাটা শিখবো। তো বিষয়টা হচ্ছে কি, তাপের যান্ত্রিক সমতা। তো তাপের যান্ত্রিক সমতা যে, জে ইকুয়ালস টু জে ইকুয়ালস টু ডাব্লিউ বাই এইচ, ঠিক আছে? জে ইকুয়ালস টু কি বলতো? জে ইকুয়ালস টু হচ্ছে তোমার ডাব্লিউ বাই এইচ। আচ্ছা, ডাব্লিউ মানে কি? ডাব্লিউ মানে হচ্ছে কাজ। হ্যাঁ, ডাব্লিউ মানে হচ্ছে কাজ। আর কাজের একক কি বলতো? কাজের একক হচ্ছে জুল। আর হিটের একক হচ্ছে কি বলতো? হিটের ব্রিটিশ একক হচ্ছে তোমার ক্যালোরি। হিটের ব্রিটিশ একক হচ্ছে কি? ক্যালোরি, ঠিক আছে? তুমি যদি এই যে জুল, মানে সহজ কথা জুল আর ক্যালোরির যে রেশিওটা, সেটাই হচ্ছে তোমার কি তাপের যান্ত্রিক সমতা। বুঝা গেছে? মানে একই পরিমাণ তাপ কাজের ইউনিটে মাপলে বা জুল এককে মাপলে যেটা হয় যে মানটা পাবা, আর একই পরিমাণ তাপ ব্রিটিশ এককে বা ক্যালোরির এককে মানলে যে যে রাশিটা পাবা, ওই দুইটা মানের যে অনুপাত, সেই অনুপাতটারে কি বলতেছি আমরা? যান্ত্রিক সমতা, তাপের যান্ত্রিক সমতা। বুঝা গেছে? আর তাপের যান্ত্রিক সমতা হচ্ছে তোমার 4.2। এটা তোমরা ক্লাস 9-10 শিখছো যে আহ, জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে হলে 4.2 দিয়ে গুণ দিতে হয়, শিখছো না? ওটাই আসলে তাপের যান্ত্রিক সমতা। এটা তোমরা কিন্তু ক্লাস 9-10 শিখছো। তো এই জুল আর ক্যালোরির যে রেশিও, সেটাই হচ্ছে কি তাপের যান্ত্রিক সমতা। এবং এটা মান কত? 4.2। বুঝা গেছে? তাহলে আমরা বলবো যে জে ইকুয়ালস টু হচ্ছে ডাব্লিউ বাই এইচ। যেহেতু জুল, তাই ডাব্লিউ না হয়েছে কাজ। আর এটার রেশিও কি? 4.2। বুঝা গেছে? তো এখান থেকে তুমি যে কোনো সময় ক্যালোরি থেকে
জুল বা জুল থেকে ক্যালোরিতে কনভার্ট করতে পারবা। যেমন তুমি যদি ক্যালোরি থেকে জুলে আসতে চাও, আমি মনে হয় এটাকে একটা জিনিস উল্টা বলছিলাম। ওই জুল থেকে যদি ক্যালোরিতে যেতে হয় তাহলে আসলে 4.2 দিয়ে ভাগ করতে হয়, আমি মনে হয় গুণ বলছিলাম। যাই হোক, এগুলা মানে অনলাইনে পড়াচ্ছি তো, তাই একটু মাঝে মাঝে মাথা হ্যাং মারে। তো যাই হোক, দেখো, তো তুমি যদি ক্যালোরিকে 4.2 দিয়ে গুণ দাও, সেটা কি হয়ে যাবে? জুল হয়ে যাবে। এই যে এইচটাকে আমি ওই পাশে নিয়ে গেলাম। আবার তুমি যদি ডাব্লিউটাকে এই পাশে নিয়ে আসো এবং এটাকে উল্টায় দাও, মানে 4.2 দিয়ে তুমি যদি জুলকে ভাগ করো, তখন সেটা কি হয়ে যাবে? ক্যালোরি হয়ে যাবে। বুঝছো? এটা কিন্তু এমসিকিউ তে আসে, যে ক্যালোরি আর জুলের কনভার্সন। 9-10 আসতো, ইন্টারও মাঝে মাঝে আসতে পারে। ঠিক আছে? বুঝতে পারছো তাপের যান্ত্রিক সমতা? আর তোমাকে যদি কোশ্চেন করা হয় যে ভাইয়া তাপের যান্ত্রিক সমতা কাকে বলে, তুমি তো মানটা মুখস্থ করলা 4.2, আর সংজ্ঞা কিন্তু মুখস্থ করতে হয় না। আমাদের ফর্মুলা কি বলতো? ফর্মুলা হচ্ছে W/H। সো আমরা ফর্মুলা থেকে বলে দিব যে কাজ এবং তাপের অনুপাতকে কি বলা হয়? তাপের যান্ত্রিক সমতা বলা হয়। শেষ। বুঝতে পারছো কথা? ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, আর তাপের যান্ত্রিক সমতা কি? 4 মানটা কত? 4.2। আর একক কি হবে বলতো? একক হবে হচ্ছে, উপরে ছিল জুল আর নিচে ছিল কি? ক্যালোরি। সো অবশ্যই এককটা হবে জুল পার ক্যালোরি। বুঝতে পারছো? আর আজকের ক্লাসটা একটু বোরিং। আজকের ক্লাসটা বোরিং কারণ কোনো সার্কিট নাই, জাস্ট ওই রোদের কিছু প্রপার্টি, এই জুলের ক্যালোরি সূত্র, এগুলা তো একটু বোরিং জিনিস, ঠিক না? এক্সাইটমেন্ট নাই আর কি। যাই হোক, এই বোরিংটা কারণ শিখতে হবে, কারণ বইয়ে আছে, যে কোনো সময় আসতে পারে, আমরা কোনো কিছু বাদ দেবো না। ঠিক আছে? তো এই ছিল তোমার তাপের যান্ত্রিক সমতা। আর জুলের আমরা সূত্রগুলো শিখলাম। আর আমরা যে সূত্রটা শিখছিলাম H = I²RT, ওটা দিয়ে কিন্তু তোমার ধরো সার্কিট আসলো, হ্যাঁ, সার্কিটের কারেন্ট যদি তুমি জানো, রেজিস্ট্যান্স যদি তুমি জানো, তুমি কিন্তু অবশ্যই ওই সার্কিটে কোনো একটা রোধে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে সেটাও বের করতে পারবা, ঠিক না? যেমন ধরো তোমার নর্মাল একটা অঙ্ক, নর্মালি সার্কিট সলভ করতে দিল, বাট ওইখানে তোমার তাপ বের করতে দিল, তখন তোমার কি মানে আলাদা কোনো খাটনি আছে? আলাদা কিন্তু কোনো খাটনি নেই। তুমি কিন্তু সূত্র জানো, জাস্ট সূত্রে মানগুলা বসাই দিবা, শেষ। বুঝতে পারছো? ভয় পাওয়ার দরকার নেই যে হায় হায় সার্কিটের মধ্যে হিট বের করতে বলছে, এটা কি না কি। তুমি যদি এটা না পড়তা, তাহলে তোমার কাছে মনে হতো নতুন কিছু, বাট এটা কিন্তু সুন্দর মতোই সূত্র আছে, খুবই সহজ। সেটা কি? H = কি? I²RT, ঠিক না? বুঝতে পারছো কথা? ক্লিয়ার? আর এইটার বিষয়ে একটা মজার জিনিস আছে, সে মজার জিনিসটা আমরা একটু মানে নেক্সট সেগমেন্টে করব, ঠিক আছে? এখানে আমরা এই সেগমেন্টটা এখানে এন্ড করতেছি। তো দেখো, আমরা তাপের সাথে এই তড়িৎ প্রবাহ, রোধ এবং সময়ের যে সম্পর্কটা পাইছি বা সূত্রটা পাইছি, সেটা হচ্ছে জুলের তাপীয় সূত্র থেকে পাইছি, ঠিক আছে? এবার একটা মজার বিষয় হচ্ছে, তোমার 9-10-এ পাওয়ার শিখছিল না? কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ে তোমরা ক্ষমতা শিখছিলা। ক্ষমতা কি ছিল? ক্ষমতা ছিল হচ্ছে P = W/T, ঠিক না? কাজ করার হারকে ক্ষমতা বলে। এবার সার্কিটের ক্ষেত্র, তোমার যেহেতু সার্কিটে ভোল্টেজের জন্য, ভোল্টেজ ভোল্টেজের জন্য কি হয় বলতো? ইলেকট্রনের সরণ হয়, ঠিক না? তো ওখানে কিন্তু কাজ হয়, ঠিক না? ইলেকট্রনকে তুমি এক জায়গা থেকে, মানে এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে নিচ্ছ, সেখানে একটা কাজ সম্পন্ন হচ্ছে না? তো ওই যেহেতু কাজ সম্পন্ন হচ্ছে, এবং কাজ তো অবশ্যই সময়েই হচ্ছে, ঠিক না? সময়ের বাইরে তো হচ্ছে না, ঠিক আছে? সময়ের মধ্যে হচ্ছে। তো অবশ্যই একটা ওখানে একটা পাওয়ার তুমি ক্যালকুলেট করতে পারো, বা পাওয়ারের রাশি তুমি ডেভেলপ করতে পারো, ঠিক না? P = W/T, যেহেতু কাজ হচ্ছে, ওখানে একটা ক্ষমতা ডিরাইভ করতে পারো, ঠিক আছে? তো আমাদের সূত্রটা কি বলতো? P = W/T, ঠিক না? পাওয়ারের যে সূত্র নরমালি কি হয়? P = W/T হয়। এখন আমরা সার্কিটের ক্ষেত্রে পাওয়ারের সূত্রের ডেরিভেশন করতে চাচ্ছি। দেখো, আমরা কিন্তু জানি যে বিভব V = W/Q, ঠিক না? V = কি? W/Q। তা W কি হবে? W = VQ হবে। তো আমরা W এর জায়গায় কি বসাই দিলাম? VQ বসাই দিলাম। এবার এটাকে আমরা আলাদা করব, V × Q/T আকারে লিখবো। সমস্যা আছে? নাই, লেখা যায় কিন্তু। আর Q/T মানে কি বলতো? Q/T মানে হচ্ছে I। Q/T মানে কি? I, বা কারেন্ট। সো আমাদের সূত্রটা কি দাঁড়ালো বলো? সূত্রটা দাঁড়ালো হচ্ছে P = VI, যেটা তোমরা 9-10 এ শিখছো। P = কি? VI, ঠিক আছে? সেটাই আমাদের সূত্র। তুমি W/T ইউজ করতে পারো, VQ/T ইউজ করতে পারো, যখন যেটা দরকার হয়। বাট VI টাই সবচেয়ে বেশি লাগে, ঠিক আছে? ভোল্টেজের কারেন্ট গুলো আমরা বের করি, চার্জ কিন্তু বের করি না, টাইম দেওয়া থাকে না, ঠিক না? তো আমাদের লাগবে কোনটা?
লাগবে হচ্ছে পি ইকুয়ালস টু ভিআই। এখন তোমরা কোশ্চেন করতে যে ভাই আপনি তো ক্লাসের শুরুতে হেডিং দিলেন হইছে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর ইন্টু টি, আবার আপনি স্টার্ট করলেন আবার পাওয়ার, এটা কেমন কথা? এটা কেন করছে এটা এখন বুঝবা। দেখো আমাদের যে ওহমের সূত্রটা কি ছিল বলতো? আই ইকুয়ালস টু ভি বাই আর। আসলে ওহমের সূত্রটা না এটা, মানে ওহমের সূত্র থেকে আমরা ডিরাইভ করছি এটা, ঠিক না? তো এই যে তোমার আই ইকুয়ালস টু ভি বাই আর, এইখানে আমরা বলতে পারি আর গ্রহণ করলে ভি ইকুয়ালস টু আই আর, ঠিক না? সো ভি এর জায়গায় যদি আমরা আই আর বসায় দেই আর আই দিয়ে যদি আমরা গুণ করি, তাহলে এটা কি হবে বলতো? এটা হবে আই স্কোয়ার ইন্টু আর, ঠিক না? এটা হবে কি আই স্কোয়ার ইন্টু আর, পাওয়ারকে কিন্তু আই স্কোয়ার আরও লেখা যায়। আবার তুমি যদি আই কে তুমি যদি ভি বাই আর দ্বারা রিপ্লেস করো তাহলে কি হবে? ভি ইন্টু ভি বাই আর হবে, মানে ভি স্কোয়ার আর হবে, ঠিক না? কি হবে? ভি স্কোয়ার আর হবে। তাহলে এটাও কিন্তু একটা সূত্র, মানে পাওয়ারের সূত্র কিন্তু তিনটা, একটা হচ্ছে ভি ইকুয়ালস টু ভিআই, আরেকটা হচ্ছে পি ইকুয়ালস টু আই স্কোয়ার আর, আরেকটা হচ্ছে পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তিনটেই তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আর এগুলো কিভাবে আসছে বুঝছো তো? কিভাবে ডিরাইভ করছি বুঝছো তো? ডিরাইভেশনটা কিন্তু মনে রাখবা যদি কখনো ভুলে যাও। সো সূত্রটা হচ্ছে পি ইকুয়ালস টু ভিআই ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু আই স্কোয়ার আর, তিনটাই বলা যায়, ঠিক আছে? এবার দেখো তো একটা মজার জিনিস, আমরা যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি শিখছি, এই আই স্কোয়ার আরটা কি আসলে পাওয়ার না? এই আই স্কোয়ার আরটা কি আসলে পাওয়ার? সো আমরা কিন্তু আই স্কোয়ার আর কে রিপ্লেস করে পি বসাইতে পারি, ঠিক না? আমরা আই স্কোয়ার কে রিপ্লেস করে কি বসাইতে পারি? পি বসাইতে পারি। সো পি ইন্টু টি লেখা যায় না বলতো এইচ কে? আর এই যে এইচ এর একক কি বলতো? জুল, মানে কাজ। আর আমরা কিন্তু জানি যে পি ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই টি, সো ডাব্লিউ ইকুয়ালস টু কি বলতো? পিটি। সো দেখো তো কাজের যে সূত্র কাজের যে সূত্র সেই সূত্রের সাথে কিন্তু তাপের সূত্র মিলে গেছে, ঠিক না? মিলে গেছে না বলতো? এই জন্যই কাজের এককও জুল এবং তাপের এককও কি জুল। বুঝা গেছে? এইটাই দেখো, এই যে আমার তাপের যে সূত্রটা, ওই সূত্রটাতে কিন্তু লাস্টে কি আসছে বলতো? পি ইন্টু টি আসছে না আলটিমেটলি? আর কাজের সূত্র কি পি ইন্টু টি আছে। তো দেখছো দুইটা সূত্র কিন্তু একদম হুবহু সেম অ্যাকচুয়ালি, তার মানে কাজ তাপ দুইটা কিন্তু সিমিলার, ঠিক আছে? তো এই জন্যই তোমার একই। এই তাপের একককেও জুল ধরা হয়, ঠিক আছে? আর ক্যালোরিটাও ধরা হয়। তো জুল আর ক্যালোরির মধ্যে যে এই সম্পর্কটা সেটা তো আমরা এর আগের ক্লাসে দেখলামই। তো এই ছিল তোমার তোমার কোনো একটা সার্কিটে তুমি তাপ বের করতে চাইলে তুমি বের করতে পারবা এই সূত্রটা দিয়ে, ঠিক আছে? আর হচ্ছে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি অথবা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। সো এইটা দেখানোর মানে কি? এটা দেখানোর মানে হচ্ছে যে শুধুমাত্র যে আই স্কোয়ার আর টি দিয়ে তুমি তাপ বের করতে পারবা তা না, পি এর যে আরো তিনটা সূত্র আছে ওইগুলো কিন্তু তুমি এখানে বসাতে পারবা, ঠিক না? যেমন তুমি চাইলেই বলতে পারো যে এইচ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি, অথবা তুমি বলতে পারো ভি স্কোয়ার বাই আর টি, মানে সহজ কথা পি এর যে সূত্রগুলো এখানে জাস্ট টি গুণ করে দিবা, ঠিক না? এখানে দেখো যে পি ইকুয়ালস টু ভিআই ছিল, হুম। সো ভিআই টি লিখতে পারো। এই তুমি এরকম তিনটা তুমি লিখতে পারো একসাথে, যে কোনো তিনটেই এই তুমি বের করতে পারো তাপের পরিমাণটা, ঠিক আছে? তো এইটা তোমার বইয়ে দেখবা হেডিং দেওয়া আছে যে তড়িৎ প্রবাহের দরুন উৎপন্ন তাপের হিসাব, মানে হিটটা ক্যালকুলেট করতে হয় কিভাবে। এটা তো একদম ক্লিয়ার, আমাদের কোনো সমস্যা নাই। আর হচ্ছে যে আমরা কিন্তু ভি এর একক কিসে বসাই বলতো? ভোল্টে। ভোল্টেজের একক আমরা ভোল্টে বসাই। আর আয়ের একক বসাই হচ্ছে আমরা অ্যাম্পিয়ারে। আর টাইমের একক বসাই আমরা সেকেন্ডে। সো প্রত্যেকগুলোই কিন্তু তোমার এখানে এসআই একক, ঠিক আছে? স্ট্যান্ডার্ড একক। আর এসআই একক বসাইলে তাপের যে একক সেটাও কিসে আসবে? এসআই এককে আসবে, মানে জুলে আসবে। So তুমি মনে রাখবা সবসময় এই সূত্রে তুমি যদি বসাও তোমার তাপের যে এককটা সেটা কিসে আসবে? জুলে আসবে, ঠিক আছে? এবং আমাদের যেই তাপের যান্ত্রিক সমতার সূত্র J ইকুয়ালস টু ডাব্লিউ বাই এইচ, সেখান থেকে আমরা জানি যে ডাব্লিউ বাই এইচ এর মান হচ্ছে কত? 0.42। তোমার যদি ওই তাপের যে একক জুলকে যদি ক্যালোরিতে কনভার্ট করতে হয়, তো তুমি এটাকে নিচে নিয়ে আসো আর এটাকে উপরে নিয়ে যাও, মানে এক্সচেঞ্জ করো। করলে কি হবে? করলে তোমার এইচ ইকুয়ালস টু ডাব্লিউ বাই 0.42 হবে, ঠিক আছে? অথবা আর গ্রহণ করলে ডাব্লিউ ইকুয়ালস টু কি 0.42 ইন্টু এইচ। তোমার যেই সূত্রগুলো আমরা লিখছি একটু আগে সেখানে কিন্তু তাপের যে একক সেটা কি জুল। তো আমরা যদি ক্যালোরিতে বের করতে চাই আমাদের কি করতে হবে? তার সাথে 0.42 গুণ করতে হবে, ঠিক না? তো আমরা কিন্তু সূত্রগুলো এভাবে লিখতে পারি যে এইচ ইকুয়ালস টু 0.24 ইন্টু আই স্কোয়ার আর টি, অথবা
ভি স্কোয়ার আর টি অথবা ভিআইটি। বুঝতে পারছো এটা? এভাবে তুমি একটা বর্তনীতে যে কোনো একটা এলিমেন্ট বা রোধের উৎপন্ন কত তাপ, মানে কত তাপ উৎপন্ন হচ্ছে সেটা তুমি বের করতে পারবে। ঠিক আছে, এই ছিল তোমার কথাবার্তা। আর এগুলো ইম্পর্টেন্ট, কনভার্সন গুলো মনে রাখবা। জুল, ক্যালোরি এবং তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা, হ্যান ত্যান। তারপর তোমার জুলের যেই সম্পর্কগুলো আমরা শিখলাম, জুলের সূত্রটা। তারপরে রোধের যেই উষ্ণতা সহগ সেটা শিখলাম। আর হচ্ছে কি, একক নিয়ে আমরা কিছু কথা বলবো যেগুলো 9-10 এ শিখছি। সেটা হচ্ছে তোমার পি এর একক। মনে আছে ওই যে তোমার 9-10 এ যে অঙ্কগুলো আসতো বি ও টি এর, যে কত ইউনিট তোমার বিদ্যুৎ বিল হয়েছে কত, তোমরা হিসাব করতে যে কত ইউনিট আসছে, এক ইউনিটের দাম হচ্ছে 6 টাকা বা 8 টাকা, এটাতে গুণ দিয়ে তুমি ওই বিল কত আসছে তোমরা বের করতা। ওই যে ইউনিট বা আমরা অ্যাকচুয়ালি যে হিসাবে বিলটা দেই, ওই ইউনিট হচ্ছে অ্যাকচুয়ালি জুল একক না। মানে তো নর্মালি পি এর যে একক, পি এর একক কি বলতো, ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক না? পি এর একক হচ্ছে কি ওয়াট। পি ইকুয়ালস টু কি ডাব্লিউ বাই টি। সো ডাব্লিউ এর একক কি জুল, আর নিচে কি টাইম মানে সেকেন্ড। সো পি এর একক কি জুল পার সেকেন্ড। ঠিক আছে, ক্ষমতার একক কি, ক্ষমতার একক হচ্ছে জুল পার সেকেন্ড। আর জুল পার সেকেন্ডকে ওয়াট লেখা হয়, মানে বিজ্ঞানী ওয়াটের নামে ক্ষমতার এককটা লেখা হয়েছে, সেটা কি ডাব্লিউ দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, অথবা ডাব্লিউ এ ডাবল টি দিয়ে প্রকাশ করা। এটা হচ্ছে কি পাওয়ারের একক ওয়াট, ক্ষমতার একক হচ্ছে কি ওয়াট। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ডাব্লিউ ইকুয়ালস টু কি পিটি না, ডাব্লিউ ইকুয়ালস টু হচ্ছে পিটি। তাহলে ডাব্লিউ এর একক কিন্তু আমরা এভাবে বলতে পারি যে ওয়াট সেকেন্ড। বলা যায় না বলতো? কাজের একক আমরা চাইলেই ওয়াট ইন্টু সেকেন্ড লিখতে পারি, তাই তো? এ হচ্ছে কথা। আর এই যে তোমার কাজের এককটা, এই কাজের এককটাকে কিলো ওয়াট, আর মানে ওয়াটের জায়গায় তোমার কিলোওয়াট, আর সেকেন্ডের জায়গায় হচ্ছে যদি তুমি আওয়ার বসাও মানে ঘন্টা বসাও, মানে ক্ষমতার একক তুমি যদি কিলোওয়াটে বসাও আর সময়ের একক তুমি যদি ঘন্টায় বসাও, তখন এই যে কাজের একক কি দাঁড়াবে, কাজের একক দাঁড়াবে হচ্ছে কিলোওয়াট আওয়ার, ঠিক না? কাজের একক দাঁড়াবে কি কিলোওয়াট আওয়ার। আর কাজ মানে কিন্তু শক্তি, মানে তুমি যে এনার্জিটা কনজিউম করছো, ঠিক আছে, তুমি যে এনার্জিটা কনজিউম করতেছো, ওই এনার্জিটাই হচ্ছে কাজ। সো আমরা যদি বিদ্যুৎ বিল হিসাব করি, তুমি কতটুকু এনার্জি কনজিউম করতেছো সেটাই আমরা হিসাব করব, ঠিক না? যত বেশি এনার্জি কনজিউম করবে, যত বেশি পাওয়ার তুমি কনজিউম করবা, তোমার বিল তত আসবে, তাই তো? পাওয়ার কিন্তু ফিক্স থাকে। আর তুমি যত সময়, যত বেশি সময় ইউজ করবা, তোমার এনার্জি কনজিউম কি তত বেশি হবে, ঠিক না? পাওয়ার কিন্তু কম বেশি হয় না, জাস্ট ওই পাওয়ারটাকে তুমি কতক্ষণ ইউজ করতেছো, এই যে পি ইন্টু টি, কতক্ষণ যত বেশি ইউজ করবা তোমার এনার্জি কনজিউম কি তত বেশি হবে, ঠিক না? তো নর্মালি আমাদের ভোল্টেজ হচ্ছে আমরা অ্যাম্পিয়ারে বসাই, তারপর সরি কি বলতেছি, কারেন্ট বসাই হচ্ছে অ্যাম্পিয়ারে, এবং বিভব পার্থক্য বসাই ভোল্টেজে, আর টাইম হচ্ছে সেকেন্ডে। এগুলা বসাইলে আমাদের যে এনার্জিটা মানে এনার্জি কনজিউমটা সেটা আসবে কিসে, ওয়াট। কারণ পি এর একক হচ্ছে ওয়াট আর টাইমের একক কি সেকেন্ড। আমাদের যে ইউনিট সেটা আসবে কিসে, ওয়াট সেকেন্ডে আসবে, ঠিক না? ওয়াট আর সেকেন্ড খুবই ছোট একক, ঠিক না? সেকেন্ড তো খুব ছোট একক। তো আমরা তো আর সেকেন্ডে কনজিউম করি না। ফ্যান আমরা 10 সেকেন্ড 20 সেকেন্ড চালাই না, ফ্রিজ আমরা সারাদিন চালাই রাখি। তো এই টাইমগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ভাবে বিদ্যুতের যে বিলের হিসাবটা, ইউনিটের হিসাবটা, সেখানে এই এনার্জিতে তোমার ওয়াট সেকেন্ড ইউজ করা হয় না, এনার্জি হিসাবটা করা হয় হচ্ছে তোমার কিলোওয়াট আওয়ারে। ঠিক আছে, বোঝা গেছে? কি হিসাব করা হয়, কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? কিলোওয়াট আওয়ার, কিলোওয়াট আওয়ারে আমরা হিসাব করব ইউনিটটা। যেহেতু তোমার এখানে এনার্জি ইউনিটটা কিলোওয়াট আওয়ার, এবং তুমি যদি একটা সার্কিটে পাওয়ার বের করো, পাওয়ারটা অবশ্যই কিসে বের হবে, ওয়াটে বের হবে। কারণ তুমি ভোল্টেজ, ভোল্ট একক বসাবা, কারেন্টের একক তুমি অ্যাম্পিয়ার বসাবা, এগুলো বসায় তুমি অবশ্যই ওয়াট এককই পাবা পাওয়ারের। বা তোমার কোশ্চেনে ওয়াট দেওয়া থাকবে, তো তোমার কি করতে হবে, ওয়াটকে কিলোওয়াটে কনভার্ট করতে হবে, আর টাইম সময়টাকে, সেকেন্ডটাকে তোমার আওয়ারে কনভার্ট করতে হবে। কারণ আমরা জানি যে সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে সেটা মিনিট হয়, আর আরো 60 দিয়ে ভাগ করলে সেটা ঘন্টা হয়। তো একশো তুমি যদি 3600 দিয়ে ভাগ করে দাও, তাহলে তোমার সেকেন্ড থেকে সরাসরি কি হবে, আওয়ারে কনভার্ট হয়ে যাবে। আর ওয়াটকে তুমি যদি 1000 দিয়ে ভাগ দাও, তাহলে সেটা কিলোওয়াটে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? এ হচ্ছে কথা। তাহলে আমরা পাওয়ারের আরেকটা একক শিখলাম আজকে, সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার, যেটা 19 শিখছো, তো আবার বললাম আর কি।
রিওয়াইন্ড করলাম। আর কিলোওয়াট, আচ্ছা সরি, এটা কিন্তু তোমার পাওয়ার না, এটা হচ্ছে কি এনার্জি বা ওয়ার্ক, ঠিক আছে? কারণ পি ইন্টু টি আমরা শিখলাম। আর কিলোওয়াট আওয়ারকে কি বলা হয়? ইউনিট বলা হয়, ঠিক আছে? ইলেকট্রিক বিলের ক্ষেত্রে ওটা তোমার ইউনিট বলা হয়। আর ইউনিটকে বিওটি ও বলা হয়, বিওটি, ঠিক আছে? এই হচ্ছে কথাবার্তা। আর কনভার্সনটা তো বুঝছোই, যে তোমার কিলোওয়াটকে মানে ওয়াটকে কিলোওয়াটে আনতে হলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর সেকেন্ডকে আওয়ারে আনতে হলে তোমার 3600 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? এই হচ্ছে কথা। তোমাকে যদি বলা হয় যে ওয়ান বিওটি, ওয়ান বিওটি সমান সমান কি, ওয়ান ইউনিট না বলো তো? ওয়ান ইউনিট। আর এটা সমান সমান আসলে কত? ওয়ান কিলোওয়াট আওয়ার, ঠিক না? এটা সমান সমান আসলে কত? ওয়ান কিলোওয়াট আওয়ার, ঠিক আছে? আর তোমাকে যদি বলা হয় যে তুমি কিলোওয়াট আওয়ারকে বা এই যে ওয়ান ইউনিট বা ওয়ান বিওটি বা ওয়ান কিলোওয়াট আওয়ারকে তুমি জুলে কনভার্ট করো, কারণ কাজের একক কি, শক্তির একক কি, জুল, ঠিক না? জুলে কনভার্ট করো। কারণ দেখো এই হিসাবগুলো তখন মানে নর্মাল আমাদের যে মানুষজন, ওদের যদি তোমার এই যে মিটার, হ্যাঁ, বিদ্যুৎ বিলের যে ইউনিটের যে মিটারে যদি তোমার এরকম 10 টু দি পাওয়ার বা 10 ইনভার্স এগুলো যদি থাকে, ওরা কি বুঝতে সমস্যা হবে না? এই জন্য ইউনিটটা থেকে মানে কিলোওয়াট আওয়ারে নিয়ে গেছে, যাতে তোমার 10 টু দি পাওয়ারে না যায়, মানে তোমার 3 ঘর বা 4 ঘর বা 2 ঘর এর মধ্যে দিয়ে তোমার যাতে থাকে। বুঝতে পারছো কথাটা? এই জন্য তোমার এই ইউনিটে মাপা হয় আর কি, ঠিক আছে? আর হচ্ছে কি, তুমি যদি কিলোওয়াট আওয়ার থেকে তুমি যদি জুলে কনভার্ট করতে চাও, তোমার কি করতে হবে? কিলোওয়াটকে আওয়ার বানাইতে হবে, আর সরি, কিলোওয়াটকে ওয়াট বানাইতে হবে, আর আওয়ারকে কি বানাইতে হবে? সেকেন্ড। এবং তুমি সেটা কিভাবে করবে বলো তো? কিলোওয়াট থেকে ওয়াটে নিতে হলে তোমার 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক না? আর আওয়ার থেকে সেকেন্ডে যদি তোমার নিতে হয়, তাহলে কি করতে হবে? আরো 3600 দিয়ে গুণ করতে হবে। তো 3600-তে শূন্য আছে কয়টা? দুইটা। আর 1000-এর মধ্যে শূন্য আছে কয়টা? তিনটা। তো মোট কয়টা শূন্য হইলো বলো তো 36-এর পাশে? পাঁচটা। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? 36 × 10⁵ তুমি যদি 36 যদি 3.6 লেখো, মানে দশমিকটা তুমি যদি আরেক ঘর পিছিয়ে আনো, তুমি কি করবা? পাওয়ার একটা বাড়াই দিবা। বুঝতে পারছো? মনে রাখবা, পাওয়ার তুমি যদি একটা করে বাড়াও, দশমিক একটা করে কি পিছাবে। আর পাওয়ার তুমি যদি একটা করে কমাও, দশমিক কি হবে? আগাবে। ক্লিয়ার? তাহলে আমরা বলতে পারি যে 1 কিলোওয়াট আওয়ার বা 1 ইউনিট বা 1 বিওটি ইকুয়ালস টু 3.6 × 10⁶ জুল। বুঝছো? বুঝতে পারছো কনভার্সনটা? এই হচ্ছে কথা। আর হচ্ছে তোমার বইয়ে তারপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে তোমরা ওই নিরাপত্তা ফিউজ। ফিউজের নাম তো শুনছো, বা তোমরা কাট আউট দেখছো না, কাট আউট যাকে বলে? এরকম আগের যুগে বা আমাদের আমি যখন ছোট ছিলাম তখন কাট আউট গুলো এরকম মোটা মোটা ছিল, এই যে এরকম ঢেউ টাইপের, চোখের মতো লাল লাল ছিল, ঠিক না? সিরামিকের ছিল, তোমরা দেখছো কিনা জানি না। এখনো আছে, অনেক বাসায় এখনো আছে। নতুন বাসাগুলো দেখবে প্লাস্টিকের এরকম ফিউজ ইউজ করা হয়, প্লাস্টিকের, কম দামি। হ্যাঁ, প্লাস্টিকের তোমার একটা ফিউজ ইউজ করা হয় এবং লেখা থাকে ফিউজ। বাট আগে ইউজ করে তোমার সিরামিকের, ওই যে টাইলস টাইপের আছে না, যে তোমার ওই সিরামিক তো চিনো? হ্যাঁ, তোমাদের এখানে আছে মানে, হ্যাঁ, খুলে খুলে অনেক ভারী। হ্যাঁ, হ্যাঁ, আর এগুলো কিন্তু অনেক ভারী, সুন্দর হয় দেখতে। আর এগুলো তো এখন বেশি একটা পাওয়া যায় না, এখন তো ফিউজ সবাই প্লাস্টিকেরটা ইউজ করে, ঠিক আছে? সিরামিকের ফিউজ ইউজ করতে হয়। ও, তো ফিউজের মধ্যে আসলে তোমরা দেখবা, ফিউজ খুললে দেখবা, ফিউজ যদি পুড়ে যায় দেখবা কি মাঝখানে একটা তার, তার পুড়ে গিয়ে তারটা ছিঁড়ে গেছে, মানে তারটা ডিসকানেক্ট হয়ে গেছে। আর ফিউজ যদি ভালো থাকে দেখবা তার লাগানো আছে, মাঝখানে একটা তার কানেক্ট করা আছে, বুঝছো? আর এখানে এরকম একটা প্লাগ থাকে। যেটা হচ্ছে কি, তোমার ধরো এরকম বড় একটা সার্কিট আছে, সার্কিটের মধ্যে ফিউজ লাগানো থাকে, তুমি যখন ঢাকনাটা খুলে ফেলো, তখন এই তারটাও কি হয়ে যায়? ডিসকানেক্ট হয়ে যায়। যার কারণে তোমার এই সার্কিটটা খোলা থাকে বা ওপেন থাকে, মাঝখানে কোনো কানেকশন থাকে না, যার কারণে বন্ধ হয়ে যায়, ঠিক আছে? তুমি ফিউজ করে দিলে তোমার মেইন সুইচটা যে আছে তোমার বাসার, ওই মেইন যে তোমার কাট আউটটা, ওটা খুলে দিলে। হ্যাঁ, এটাই আমরা এখন জানবো। হ্যাঁ, আমরা এটাই জানবো, ফিউজের মেইন যে বেনিফিট সেটা হচ্ছে তোমার নিরাপত্তা, সেফটি, সার্কিটকে বাঁচায়। ধরো তোমার ফ্রিজ, তুমি যদি ধরো ফ্রিজের যে লাইন, ওখানে তুমি যদি ফিউজ লাগাও, তাহলে ফ্রিজের ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি কারেন্টের, ফ্রিজের যে তার ওয়্যার গুলো, ওগুলোর ম্যাক্সিমাম যে ক্যাপাসিটি, তার চেয়ে বেশি কারেন্ট যদি আসে, তাহলে কি হবে? হিট এতটাই উৎপন্ন হবে যে তোমার তারটা পুড়ে যাবে।
ঠিক আছে, হিট ক্যাপাসিটি তো বুঝো, হিট ক্যাপাসিটি যদি বেশি হয়ে যায় তো তারটা পুড়ে যাবে। তো ফিউজ যদি তুমি লাগায় দাও, ফিউজের যে তারটা, ওই তারটাও তোমার ক্যালকুলেশন করা থাকে যে ওই তারের ম্যাক্সিমাম রেটিংটা কত, মানে ম্যাক্সিমাম কত কারেন্ট সেখান থেকে ফ্লো হতে পারবে। তো তুমি যদি ফিউজের যে তারটা, ওই তারের যে ক্যাপাসিটি, ওটা যদি তোমার মেইন সার্কিটের তারের ক্যাপাসিটি একটু কম নাও, একটু কম নাও, তাহলে কি হবে বলতো, ওই মেইন তারের বা মেইন সার্কিটের যে ক্যাপাসিটি, সেইটা পৌঁছানোর আগেই, একটু আগেই কিন্তু ফিউজটা কি হবে, পুড়ে যাবে, ডিসকানেক্ট হয়ে যাবে। যার কারণে কারেন্ট কিন্তু ওই হাই হাই রেঞ্জের যে কারেন্টটা, হাই ভ্যালুর যে কারেন্টটা, সেটা কিন্তু মেইন সার্কিটে যাচ্ছে না, বা মেইন যে এলিমেন্ট সেখানে কিন্তু যাচ্ছে না, সেটা আগেই ফিউজেই কিন্তু ডিসকানেক্ট হয়ে কারেন্ট ফ্লোটা অফ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো ফিউজের কাহিনী এটা। আর হচ্ছে যে তোমার আহ ধরো তোমার যে কোনো সময় পুরো বাড়ির লাইন তো আর বন্ধ করতে হবে, ঠিক আছে, প্রত্যেকটা সুইচ অফ না করে, ইমার্জেন্সি কেস থাকে না, ইমার্জেন্সি কেসে তোমার পুরো বাড়ির লাইনটা তোমার কি করতে হয়, তোমার অফ করতে হয়। ধরো মানে পুরো বাড়ি বলতে জাস্ট তোমার ফ্ল্যাটটা, তখন তুমি মেইন যে ফিউজ আছে ওই ফিউজটা খুলে দিলেই তোমার পুরো ফ্ল্যাটের লাইন বন্ধ। বুঝতে পারছো, এই হচ্ছে কাজ আর কি, সার্কিট অন অফ করার কাজ একটা সুইচ টাইপেরই। আর ফিউজ হচ্ছে মেইনলি যে বললাম না, মাঝখানে যে তারটা থাকে, ওই তারটা হচ্ছে তোমার যে এলিমেন্ট, ওই এলিমেন্ট অনুযায়ী কিন্তু ফিউজ লাগানো হয়, ঠিক আছে। তোমার দেখবা সব জায়গার ফিউজ কিন্তু সেম না। বুঝতে পারছো, তোমার যে এলিমেন্টের যত বেশি ক্যাপাসিটি, তার জন্য ফিউজও তত বেশি ক্যাপাসিটি লাগে। আর ফিউজের যে ক্যাপাসিটিটা বা রেঞ্জ বা রেটিং, কারেন্টের যে রেটিং, সেটা তোমার এলিমেন্ট থেকে একটু কম হয়, যাতে এলিমেন্টের যেই ধারণ ক্ষমতা বা ম্যাক্সিমাম যে তোমার রেটিং, সেই রেটিং এর একটু কম কারেন্ট ফ্লো হইলেও ওই ফিউজটা পুড়ে গিয়ে সার্কিট ডিসকানেক্ট হয়ে যায়, যাতে বেশি পরিমাণ কারেন্ট আসার সুযোগ না পায়। বুঝতে পারছো কাজ, ফিউজের কাজ ক্লিয়ার? তোমাদের চ্যাপ্টারে আমি কিন্তু সিরিয়ালি পড়াচ্ছি তোমাদের বইয়ের টপিক অনুযায়ী। তোমাদের বইয়ে কিন্তু প্রথমে রোধ নিয়ে কথা বলা আছে, রোধ। তো আমরা তো গত ক্লাসে তো র্যান্ডমলি জাস্ট আগের জিনিসগুলো বেসিক গুলো আমরা আসলে ক্লিয়ার করছি, বুঝছো। তো বইয়ের কিন্তু সিরিয়ালি যায়নি, বাট আজকে যা পড়াইছি বইয়ের সিরিয়ালি পড়াইছি। রোধ থেকে শুরু করে আমরা একদম ফিউজ পর্যন্ত পড়ছি। আর তারপরেই তোমার বইয়ের যে টপিকটা সেটা হচ্ছে তড়িৎ কোষ। আর কোষ সম্পর্কে কিন্তু, বা ওই যে তোমার কোষের তড়িৎ চালক শক্তি, এগুলো কিন্তু গত ক্লাসে পড়ানো হয়ে গেছে, ঠিক আছে, এটা আর পড়াবো না। ইকুয়ালস ডাব্লিউ বাই কিউ, ইএমএফ যেটা আর কি, ঠিক আছে, ইএমএফ তো পড়ছি। তারপরে যে টপিক আছে সেটা হচ্ছে তোমার তারণ বেগ। তারণ বেগ আমরা নেক্সট ক্লাসে পড়বো, এটা নতুন জিনিস, ঠিক আছে। আর তারণ বেগের পরে আছে তোমার ওহমের সূত্র। ওহমের সূত্রটা আমরা পড়ছি গতকাল, এটার পড়া লাগবে না। তারপরে রোধ আছে, এটা তোমরা পড়লামই। আর তোমার পরিবাহিতা যে পড়লাম, জি জি ইকুয়ালস টু 1 বাই, এগুলো পড়ছি। সো নেক্সট ক্লাসে আমরা স্টার্ট করব হচ্ছে রোধের যে সূত্র আছে না, তোমরা 9-10 এ পড়ছো না, রোধের সূত্র পড়ছো না, আর ইকুয়ালস টু ওই যে তোমার রো ইনটু এল বাই এ, এগুলো তো শিখছো, এগুলো পড়বো। আর হচ্ছে তোমার কি বলে তারণ বেগ পড়বো। আর একটু হালকা পাতলা যা যা আছে এগুলো পড়বো, এবং থিওরি গুলো শেষ করবো, থিওরি শেষ করে আমরা সার্কিট সলভ করা শুরু করবো, ঠিক আছে। আজকে এতটুকুই থাকবে। আর তোমরা যদি এখন আরো পড়তে চাও পড়তে পারো, আমার সমস্যা নেই। আর পড়বা নাকি একটু কি থাকবে? আচ্ছা, আল্লাহ হাফিজ।